আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রটা দাবার বোর্ড, যে দাবার বোর্ডের উল্টো পাশে বসে আছেন শি জিনপিং, এক ধৈর্যশীল খেলোয়াড় যিনি আমেরিকার দেওয়া চাপকেই উল্টো নিপুণ এক নোঙরে পরিণত করেছেন। আধুনিক বিশ্বে চালিকা শক্তি, খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ রেখে জিনপিং দেখিয়েছেন কত ধানে কত চাল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের এই বৈঠক কেবল বাণিজ্যের নয়, বরং মধ্যপ্রাচ্যের অস্থিরতা, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ থেকে উঠে আসার একটি সোনার সেতু খোঁজার লড়াই। যে ট্রাম্প 1 বছর আগে বলেছিলেন বড় আকারে বাণিজ্য শুল্ক আরোপ করে তিনি যুক্তরাষ্ট্রের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনকে নতজানু করতে পারবেন, অথচ সেই ট্রাম্প বেজিংয়ের দরবারে পা রাখছেন উপসাগরের ঝড়ে বিধ্বস্ত এক ক্লান্ত নাবিকের মতো। অনেকেই প্রশ্ন করছেন, এই পরিস্থিতিতে ট্রাম্প কেন চীনে যাচ্ছেন এবং এর মূল উদ্দেশ্য কি? ইরান যুদ্ধে 3 মাস গড়িয়েছে। এই দীর্ঘদিনের সংঘাতের মধ্যে চীন নীরবে নিজেকে সম্ভাব্য শান্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই যুদ্ধে পাকিস্তান ও চীন যৌথভাবে মধ্যস্থতার উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। গত মার্চে বেইজিং ও ইসলামাবাদের কর্মকর্তারা একটি 5 দফা পরিকল্পনা উপস্থাপন করেন। এর লক্ষ্য ছিল যুদ্ধবিরতি কার্যকর করা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। পাশাপাশি চীনা কর্মকর্তারা পর্দার আড়ালে ইরানকে আলোচনায় ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছেন। চীন যে এই যুদ্ধের দ্রুত অবসান চায় তাতে কোনো সন্দেহ নেই। দেশটির অর্থনীতি এমনিতেই ধীরগতির প্রবৃদ্ধি এবং উচ্চ বেকারত্বের কারণে ধুঁকছে। তেলের দাম বাড়ায় পেট্রোকেমিক্যালদের তৈরি টেক্সটাইল থেকে শুরু করে প্লাস্টিক সব কিছুর খরচ বেড়েছে। চীনের কিছু উৎপাদকের খরচ প্রায় 20% পর্যন্ত বেড়ে গেছে। তবে একই সঙ্গে চীন জ্বালানি সংকটের বড় ধাক্কা কিছুটা সামলাতে সক্ষম হচ্ছে তার বিশাল তেল মজুত এবং নবায়নযোগ্য জ্বালানিতে শক্ত অবস্থানের কারণে। তবুও রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য বৈশ্বিক অস্থিরতা নতুন চাপ তৈরি করছে। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বেইজিং সফরকে ঘিরে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন, চীন যেন ইরানকে হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি থেকে সরে আসার বার্তা দেয়। রুবিও বলেন, আমি আশা করি চীনারা তাকে এমন কথাই বলবে যা তার শোনা উচিত। হরমুজ প্রণালীতে ইরান যা করছে তার ফলে তারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এখানে তারাই খলনায়কের ভূমিকায় রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের জ্যেষ্ঠ গবেষণা উপদেষ্টা আলি ওয়াইন বলেন, আমরা যদি ইরানকে স্থায়ীভাবে আলোচনার টেবিলে ফেরাতে চাই তবে যুক্তরাষ্ট্রকে চীনের ভূমিকাকে স্বীকার করতেই হবে। তাইওয়ান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থান শুরু থেকেই কিছুটা দ্বৈত ও অস্পষ্ট। একদিকে ওয়াশিংটন তাইওয়ানকে সামরিক সহায়তা দিচ্ছে, অন্যদিকে সরাসরি সংঘাতে জড়ানোর বিষয়ে সতর্ক অবস্থান বজায় রাখছে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে $11 বিলিয়ন অস্ত্র চুক্তির ঘোষণা দেয়, যা বেইজিংকে ক্ষুব্ধ করে, কারণ চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। তবে তাইওয়ানকে রক্ষার প্রশ্নে ট্রাম্পের অবস্থান বরাবরই অনিশ্চিত ছিল। এক পর্যায়ে ট্রাম্প বলেন, শি জিনপিং তাইওয়ানকে চীনের অংশ মনে করেন এবং তিনি কি করবেন সেটা তার ব্যাপার। একই সঙ্গে ট্রাম্প অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার বিনিময়ে তাইওয়ান যথেষ্ট অর্থ দিচ্ছে না। গত বছর তিনি তাইওয়ানের ওপর 15% শুল্ক আরোপ করেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এবারের চীন সফরে তাইওয়ান ইস্যু গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হবে। তবে ওয়াশিংটনের মূল লক্ষ্য হল এই ইস্যুকে ঘিরে যেন নতুন করে দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা না বাড়ে। রুবিও বলেন, তাইওয়ান বা ইন্দো প্যাসিফিক অঞ্চলের কোথাও আমরা অস্থিতিশীলতা চাই না। এটি যুক্তরাষ্ট্র চীন উভয় দেশের স্বার্থেই গুরুত্বপূর্ণ। অন্যদিকে বেইজিং স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে তাইওয়ান তাদের জন্য অগ্রাধিকার প্রাপ্ত ইস্যু। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি যুক্তরাষ্ট্রকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে চীন নিয়মিতভাবে তাইওয়ানের আশেপাশে যুদ্ধবিমান ও নৌবাহিনীর জাহাজ পাঠিয়ে সামরিক চাপ বাড়িয়ে চলেছে। বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং ওয়াশিংটনের প্রতি রাজনৈতিক বার্তাও। বর্তমানে যুক্তরাষ্ট্রের ঘোষিত নীতি হল তারা তাইওয়ানের স্বাধীনতাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করে না। তবে প্রশ্ন উঠছে, বেইজিংকে এবার ওয়াশিংটনের কাছ থেকে আরও কঠোর ভাষায় তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার নিশ্চয়তা চাইবে।
এশিয়ার সোসাইটি সেন্টার অন ইউএস চায়না রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো জন ডেলুরি মনে করেন, চীন হয়তো ট্রাম্পের বক্তব্যকে খুব বেশি গুরুত্ব দেবে না। তার ভাষায়, ট্রাম্প আজ যা বলেন এক সপ্তাহ পর ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে তার উল্টোটাও বলতে পারেন। 2025 সালের বেশিরভাগ সময় জুড়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন বাণিজ্য যুদ্ধের আশঙ্কা ছিল। ট্রাম্প বারবার চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছেন, যার হার কোনো কোনো ক্ষেত্রে 100% ছাড়িয়েছে। পাল্টা জবাবে চীন বিরল খনিজ রপ্তানি সীমিত করে এবং আমেরিকান কৃষি পণ্য কেনা কমিয়ে দেয়। এতে যুক্তরাষ্ট্রের কৃষকেরা ক্ষতির মুখে পড়েন। তবে গত অক্টোবরে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। একই সঙ্গে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের এককভাবে শুল্ক আরোপের ক্ষমতায় সীমাবদ্ধতা আনায় ট্রাম্পের বাণিজ্য নীতিতেও চাপ তৈরি হয়েছে। এবারের বৈঠকে ট্রাম্প চাইবেন চীন যেন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য আরও বেশি আমদানি করে। অন্যদিকে বেইজিং চাইবে ওয়াশিংটন যেন চীনের বিরুদ্ধে নতুন বাণিজ্য তদন্ত ও অতিরিক্ত শুল্কের পথ বন্ধ করে। বিশ্লেষকদের মতে দুই দেশই এখন বড় সংঘাত নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই বেশি আগ্রহী। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার সবচেয়ে বড় ক্ষেত্রগুলোর একটি। চীন এআই ও হিউম্যানয়েড রোবটে বিপুল বিনিয়োগ করছে, যাকে শি জিনপিং ভবিষ্যতের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে দেখছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন নিজেদের প্রযুক্তি উন্নয়নে আমেরিকান প্রযুক্তি ও এআই মডেল ব্যবহার বা কপি করছে। এ কারণে ওয়াশিংটন উন্নত মাইক্রোচিপ রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এই প্রতিযোগিতায় দুই দেশই একে অপরের উপর নির্ভরশীল। উন্নত এআই তৈরির জন্য চীনের দরকার আমেরিকান চিপ, আর যুক্তরাষ্ট্রের প্রয়োজন চীনের বিরল খনিজ বা রেয়ার আর্থ, যা আধুনিক প্রযুক্তি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ট্রাম্প যে আগুন জ্বালিয়েছেন, আজ তিনি এসেছেন মেঘরাজ বা বৃষ্টিদাতার সন্ধানে। কেননা নভেম্বরের নির্বাচনের ঘড়ি যত টিকটিক করে বাজছে, ওয়াশিংটন তত চাইছে একটু স্বস্তির নিঃশ্বাস। আর সেই স্বস্তির চাবিকাঠি এখন বেইজিংয়ের হাতের মুঠোয়।